জেলে গেছে, কিন্তু আসল রাঘব বোয়াল জেলে যায়নি। তিনি জেলে যাবেন কি যাবেন না, উনি ঘুরিয়ে এই কথাটা বলতে চাইছেন। মুখ্যমন্ত্রী দাবি করছেন নিট কেলেঙ্কারিতে অভিযুক্ত তেজস্বী যাদবের ঘনিষ্ঠ, সেখান থেকে বিজেপি নেতারা অমিত মালভিয়ার কটাক্ষ। বোঝাই যাচ্ছে ইন্ডিয়া জোট কেন কেন্দ্র ক্ষমতায় আসতে চাইছে, এত মরিয়া ছিল, ওরা নিট কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অমিত মালভিয়া আমাদের দলের নেতা, এ রাজ্যের পর্যবেক্ষক, তিনি যখন বলে দিয়েছেন নতুন করে আমাদের বলার কিছু নেই। তবে যে জোটটা তৈরি হয়েছিল সেই জোটের উদ্দেশ্য ছিল একটাই, যে রাজনৈতিক নেতাদের লুটকে একটা আইনগত প্রতিষ্ঠা দেওয়া, আইনি শিলমোহর দিয়ে দেওয়া, যে একবার যদি তুমি নির্বাচিত হতে পারো, একবার যদি কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারো, তাহলে তোমার দুর্নীতিটা কোনো দুর্নীতি নয়। কারাপশন ইজ অ্যান অ্যাকসেপ্টেড ওয়ে অফ লাইফ। এটাই হচ্ছে তাদের রাজনৈতিক দর্শন, সেটাকেই তারা প্রতিষ্ঠা করতে চাইছিল একটা সরকারের মধ্যে দিয়ে। নেট থেকে নিট পরপর কেলেঙ্কারির অভিযোগ, এবার কেন্দ্রীয় সংস্থার সব পরীক্ষায় আসা উচিত তদন্তের আওতায়, বললেন শিক্ষাবিদ পবিত্র সরকার। পবিত্র সরকারের অবস্থান জানা, ওনার মাঝে মধ্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলতে হয়। উনি যে রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন, সেই রাজনৈতিক দল আর দুর্নীতি এই শব্দটা সমার্থক। একজন শিক্ষিত প্রতিষ্ঠিত মানুষ হিসেবে কোনোদিন শুনেছেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ভোট পরবর্তী হিংসার সমালোচনা করেছেন? কোনোদিন চাকরি বিক্রি নিয়ে একটা কথা বলেছেন? কোনোদিন ওনাকে শুনেছেন সমালোচনা করতে নিজের সরকারের, যখন প্রয়োজনীয় নাম্বার থাকার পরেও আজকে অনার্স পেতে গেলে একটি নির্দিষ্ট সংখ্যক টাকা দিতে হয়? যে দলের প্রতিনিধিত্ব করছেন সেই দল গোটা শিক্ষা ব্যবস্থাটাকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে, তার উনি প্রতিনিধি। এরপরে যদি এ ধরনের বক্তব্য রাখলে ওনাকেও লোক ডেকে পাঠাবে। তৃণমূল বলছে শিক্ষাক্ষেত্রে শতাব্দীর সবচেয়ে বড় দুর্নীতি, অন্যদিকে পবিত্রবাবুর দল বামেরা বলছেন দেশের শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কেন্দ্রের সরকার। কারা বলছেন? বামেরা বলছেন দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কেন্দ্রের সরকার, আর তৃণমূল হচ্ছে শতাব্দীর সেরা দুর্নীতি। দেখুন, তৃণমূল কংগ্রেস নতুন নতুন শব্দ ভান্ডার চয়ন করতে পারে। হওয়ার কথা ছিল দেশের প্রধানমন্ত্রী, হয়ে গেছেন রাজনৈতিক পর্যবেক্ষক। এখন তারা যে কোনো ভাষা ব্যবহার করতে পারে। শিক্ষা সম্পর্কিত কোনো শব্দ তৃণমূল কংগ্রেস ব্যবহার করলে রাস্তার ইটকাট পাথরও হেসে উঠছে। নিট পরীক্ষার একদিন আগেই প্রশ্ন ফাঁস হয়েছিল। আগের রাতে পরীক্ষার্থীদের উত্তর ঝালাই করানো হয়েছিল, 30 থেকে 32 টাকা করে নেওয়া হয়েছিল। স্বীকারোক্তি ধৃত মাস্টারমাইন্ড অমিত আনন্দের। অমিত আনন্দ, যার বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি বলছেন একদিন আগে প্রশ্ন ফাঁস হয়েছিল, 30 থেকে 32 লক্ষ টাকা করে তিনি নিয়েছিলেন এবং উত্তর ঝালাই করানো হয়েছিল সেই সব ক্যান্ডিডেটদের। আচ্ছা, ওটা তদন্ত চলছে, সিবিআই তদন্ত চলছে, তদন্তে ধরা পড়বে। তবে এই ব্যাপারে নিশ্চিত থাকবেন, বিজেপির কোনো নেতা কোনো কেন্দ্রীয় মন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে 50 কোটি পাওয়া যাবে না, এটা নিশ্চিত থাকবেন। এনটিএ ডিজিকে তলব করলেন কেন্দ্রীয় শিক্ষা সচিব। যেভাবে রাজ্যে রাজ্যে পড়ুয়াদের বিক্ষোভ হচ্ছে এবং এনটিএর দুটি পরীক্ষা নিয়ে সমস্যা তৈরি হয়েছে, এনটিএর যিনি ডিজি তাকে তলব করলেন কেন্দ্রীয় শিক্ষা সচিব। অত্যন্ত স্বাভাবিক বিষয়। এনটিএ তৈরি হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। এখন এই দুটি পরীক্ষার ক্ষেত্রেই যদি এ ধরনের অনিয়ম ধরা পড়ে এবং একটি ক্ষেত্রে যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এবং এটা এত বড় দুর্নীতির সন্ধান পাওয়া যায়, তার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হতে পারে। তাকে ডেকে পাঠানোর তো প্রশ্ন আছেই। যেভাবে এখানের যিনি শিক্ষা সচিব, তাকে তো কম ডেকে পাঠানো হয়েছে। কাস্টাডিতে অনেকে আছেন, আমরা মনে করি তাকে আগে কাস্টাডিতে ঢুকিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল। আমরা বিজেপি হিসেবে এটাই মনে করছি যে আজকে যদি শিক্ষামন্ত্রী জেলে ছিলেন, তখন শিক্ষা সচিবকে চুপ করে বাড়িতে বসেছিলেন, তিনি জানতেন না এত বড় দুর্নীতি চলছে? পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়লেন, মানিক ভট্টাচার্য ধরা পড়লেন, সুবীরেশ ভট্টাচার্য ধরা পড়লেন, আর শিক্ষা সচিব খোলা হাওয়ায় শ্বাস নিয়ে বেড়াচ্ছেন। এটা কি করে হয়? আমরা তো চাই যে তাকে ডেকে পাঠানো হোক। তিনি কোনোভাবেই তার দায় অস্বীকার করতে পারেন। অমিত আনন্দের বাড়ি থেকে পোড়া প্রশ্ন এবং উত্তরপত্র উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে দাবি, তিনি বলেছেন এর আগেও তিনি এরকম কাজ করেছেন। দানাপুর পুরসভার জুনিয়র ইঞ্জিনিয়ারের অফিসে বসেই প্রশ্ন ফাঁসের ছক কষা হয়েছিল, এই অভিযোগ উঠে আসছে। কোথায়? দানাপুর পুরসভার জুনিয়র ইঞ্জিনিয়ারের অফিসে বসে, সরকারি কর্মী।
চারিদিকেই চলছে। দানাপুর মনে হয় সম্ভবত বিহারে বসেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এখন আমাদের সঙ্গে এখানে জোট সরকার আছে, এখানে একদিনে বিধাননগর মিউনিসিপ্যালিটিতে 150 সার্টিফিকেট ইস্যু হয়ে গিয়েছিল। একটার পর একটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের চাকরিগুলো বিক্রি করে দিয়েছে বাজারে। অভিযোগ কারা করছে? অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তারা বলছে আমরা স্থানীয় ছেলে, আমরা বঞ্চিত হয়েছি, আমরা মিউনিসিপ্যালিটিতে চাকরি পেলাম না। বাইরের জেলা থেকে লোক নিয়ে এসে ফ্ল্যাট ভাড়া করে রেখে 45 বছরের একজন ব্যক্তিকে 23 বছরের যুবক বানিয়ে গ্রুপ ডি হিসেবে তাকে চাকরি দিয়ে দেওয়া হলো। কেউ তারা অফিসে আসেন না, কিন্তু সরকারি টাকা তারা পেয়ে যাচ্ছেন। এইটা তো হচ্ছে পশ্চিমবঙ্গের স্থিতি। আর তাদের সঙ্গে যোগ দিয়েছে বিহারের লোকজন। কংগ্রেস কিন্তু এবং এই যে বাম দুর্নীতি, ছাত্র এই দুর্নীতি তো আলটিমেট ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্র পরীক্ষার্থীরা। দর্শন হবেই। তার দায় কে নেবে? তো তার দায় কে নেবে? দায় বিজেপি তো নেবে না। আমাকে প্রশ্ন করে লাভ কি? দায়টাতে প্রশ্নটা করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিংবা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। আচ্ছা, আবাস থেকে 100 টাকা মানে প্রতিদিন যে 100 টাকা সেটা কেন্দ্র ফেরায়নি। সড়ক যোজনার 4000 কোটি টাকা বাকি আছে। এরই মধ্যে হঠাৎ করে গ্রাম উন্নয়ন মন্ত্রক ইজি পারমিশন নিয়ে বৈঠক হয়েছে। ফের এখন রাজ্যকে টাকা দিতে চেয়ে বৈঠক হচ্ছে। এই তৎপরতার কারণ কি? অর্থাৎ মোদী কি টাকা দিতে চান রাজ্য সরকারকে? মোদী টাকা দিতে চান না, এই তথ্য আপনারা কোথা থেকে পেয়েছেন? এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু এই টাকা তো মোদির টাকা নয়। এই টাকা মোদিজির পরিবারের টাকা নয়, এই টাকা ভারতীয় জনতা পার্টির টাকা নয়, এনডিএর তহবিলের টাকা নয়। এই টাকা মানুষের টাকা, মানুষের কষ্টার্জিত টাকা। প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে আজকে যে টাকা কেন্দ্রের কোষাগারে জমা পড়েছে, তো সেই টাকা খরচা করতে গেলে দেশের প্রধানমন্ত্রীকেও তো কারোর না কারোর কাছে অ্যাকাউন্টেবল থাকতে হবে, সিএজি কে ফেস করতে হবে। বারবার তো প্রধানমন্ত্রী বলছেন যে হিসাব দাও, টাকা নাও। আর এ রাজ্য থেকে উত্তরাষ্ট্রে আমরা টাকা নেব, কিন্তু হিসাব ওটা দেওয়া আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না। এটা তো বদলাতে হবে। কংগ্রেস এবং বাম ছাত্র পরিষদ সংগঠন নিট নিয়ে কিন্তু একাধিক বিক্ষোভ পথে নেমেছে, বিক্ষোভ কর্মসূচি করছে। এবিভিপির কোনো কি এরকম কোনো পরিকল্পনা ও বিক্ষোভ কর্মসূচি আছে? এবিভিপি ভারতীয় জনতা পার্টির ছাত্র সংগঠন নয়, এটা ওদের অফিসে প্রশ্ন করলে ভালো হবে। আচ্ছা, পশ্চিমবঙ্গ দিবসের নানাবিধ স্বীকৃতি হলো, কি বলবেন যে আজকের দিনেই পূর্ব পাকিস্তান থেকে আলাদা হয়েছিল এই রাজ্য এবং নাম হয়েছিল পশ্চিমবঙ্গ। জ্যোতি বসু ভোট দিয়েছিলেন পাকিস্তানের অন্তর্ভুক্ত বিপক্ষে। হ্যাঁ, জ্যোতি বসু রতনলাল ব্রহ্মণ আজকের এই স্বাধীন হিন্দু হোমল্যান্ডের পক্ষে ভোট দিয়েছিলেন। এটাই পশ্চিমবঙ্গ দিবস। আজকে পশ্চিমবঙ্গের জন্মদিন, মানুন না মানুন, আজকে পশ্চিমবঙ্গের জন্মদিন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তৃণমূল কংগ্রেস এখানেও বিভাজনের রাজনীতি তৈরি করে দিতে চায়। তৃণমূল কংগ্রেসের রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের মধ্যে নতুন করে একটা বাংলাদেশ তৈরি করবার পরিকল্পনা হচ্ছে, গ্রেটার বাংলাদেশ। এই যে দীর্ঘদিন একটা আন্তর্জাতিক চক্রান্ত, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক আচার আচরণের কারণে এটা আরো বৃদ্ধি পাচ্ছে। যে ইস্টবেঙ্গল ক্লাবের ক্যাচলাইন হচ্ছে ছিন্নমূল মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্ন, সেই তৃণমূল কংগ্রেসও দেখলাম গতবারে মুখ্যমন্ত্রীর কথায় পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে বানানোর জন্য নেমে পড়েছেন। যারা এদেশে এসেছেন শুধুমাত্র ওপার বাংলা থেকে বিতাড়িত হয়ে, কারণ ওখানে গান্ধীবাদ চলেনি, মার্ক্সবাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি, রামনারায়ণ রাম চলেনি, একই বৃন্তে দুটি কুসুম চলেনি, হিন্দু নবরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন চলেনি। কান্ডারিকে হুঁশিয়ারি দিতে দিতে আমরা হেরে গিয়েছিলাম, পরাজিত হয়েছিলাম 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ সাম্রাজ্যবাদী কূটনৈতিক চতুর শয়তানির কাছে। আর যেই কারণে আজকে আমরা ভারতবর্ষী বলে পরিচয় দিতে পারছি, যে কারণে আজকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলতে পারছেন যে আমরা উত্তরবঙ্গ আর বাংলা ভাগ করতে চায় নাকি বিজেপি। যদি মালদা মুর্শিদাবাদ না থাকতো, যদি শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু অধ্যুষিত, হিন্দু সংখ্যাগরিষ্ঠ যশোর খুলনার সঙ্গে মালদা মুর্শিদাবাদের এক্সচেঞ্জ না করাতেন, তাহলে আপনাকে এখন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বিহার ঘুরে পৌঁছতে হতো। মানচিত্রটা চিন্তা করুন। আর যিনি মালদাকে রেখে দেওয়ার জন্য নিজের সবচেয়ে বেশি যার অবদান ছিল মালদা শহরে, তার নাম হচ্ছে শিবেন্দু শেখর রায়, যিনি মালদার সমস্ত জমিদারদের অন্তর্দ্বন্দ্বকে যিনি মিটিয়ে নিয়ে সংঘবদ্ধ করে যিনি নিয়ে এসেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জির কাছে।
এই আন্দোলনে যিনি সামিল হয়েছিলেন, যার কারণে আজকে মালদা ভারতবর্ষের মধ্যে আছে, পশ্চিমবঙ্গের মধ্যে আছে, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আজকে এখান থেকে এগিয়ে গিয়ে মালদা মুর্শিদাবাদের উপর দিয়ে গিয়ে উত্তরবঙ্গে ঢুকতে পারছেন। আজকে সেই শিবেন্দু শেখর রায়ের নাম কেউ আজকে উচ্চারণ করেন, এটা দুর্ভাগ্যজনক। এটাই ইতিহাস। আজকে পশ্চিমবঙ্গ দিবসে ইতিহাসটা মানতে হবে। যদি মালদা মুর্শিদাবাদের অন্তর্ভুক্তি না হতো, তাহলে আজকে অনেকদিন আগেই বাংলা দুটুকরো হয়ে যেত। আজকের বাংলার এই মানচিত্র আপনি পেতেন না। আজকে রানী জ্যোতির্ময়ী যে রাজ পরিবারের বিরুদ্ধে নির্বাচনের সময় সমালোচনা করা হতো, রানী জ্যোতির্ময়ী যদি না থাকতেন তাহলে আজকে নদিয়া ভারতবর্ষের মধ্যে নদিয়া থাকতো না। 15ই আগস্ট এখানে সব জায়গায় পাকিস্তানের পতাকা উঠেছিল। মালদা এবং মুর্শিদাবাদে 17ই আগস্টে আবার দেশের পতাকা উঠে খবর পৌঁছানোর একটু দেরির কারণে 18ই আগস্ট আজকে সেখানে উঠেছিল। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলনের জন্য, এনসি চ্যাটার্জির আন্দোলনের জন্য, শিবেন্দু শেখর রায়দের আন্দোলনের কারণে, ডক্টর মেঘনাথ শাহের আন্দোলনের কারণে সেদিন মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন একটা সেপারেট হিন্দু হোমল্যান্ডের দাবিতে। আর সেদিন পশ্চিমবঙ্গ বিধানসভায় এই প্রস্তাব গৃহীত হয়েছিল। পরিস্থিতির বাধ্যবাধকতায় যে কমিউনিস্ট পার্টি একদিন ভারতবর্ষকে 28টা টুকরো করে ব্রিটিশকে বলা হয়েছিল স্বাধীনতা দেওয়ার কথা, যারা মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকারের সমর্থক ছিলেন, সেই জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মণও আজকের দিনে স্বাক্ষর করেছিলেন আজকেই পশ্চিমবঙ্গ দিবস। এবং এই পশ্চিমবঙ্গ দিবস আগামী দিনে নতুন সরকার এসে আরো ধুমধাম করে জানাবে, বর্তমান প্রজন্মকে সেদিনের ইতিহাসের কথাটা মনে করিয়ে দেবে। ছেড়ে দাও। হয়েছিল বলে আজ হিন্দু বাঙালিরা বেঁচে গেছে। সিএ কোটি কোটি হিন্দু বাঙালিকে আবেদন করতে বলছে। এই বাংলা ভাগ হচ্ছিল বলে আজ হিন্দু বাঙালিরা বেঁচে গেছে। সিএ এটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। সিএ এর সঙ্গে আজকের এই ভাগের কোনো সম্পর্ক নেই। যারা এই দেশভাগের সময় এই দেশটাকে নাপাক বলে, অপবিত্র বলে, দারুল হার্ব বলে পাকিস্তানে চলে গিয়েছিলেন, আবার যে মুসলমান ভাই বোনেরা যারা মনে করেছিলেন এই মাটিটা তাদের মাটি, এটা তাদের দেশ, তারা হিন্দুস্থানে থাকতে চান, ভারতবর্ষে থাকতে চান, তারা এখানে আছেন। ওপার বাংলা থেকে যারা এসেছেন এবং এখানে যারা আছেন, নাগরিকত্ব সার্টিফিকেটের জন্য প্রত্যেককে ফর্ম ফিল আপ করতে হবে। এর মধ্যে অস্বস্তিতে কি আছে? স্কুলে গেলে ফর্ম ফিল আপ আমরা করি না? হোটেলে গেলে হোটেলের কাউন্টারে যখন বেড়াতে গিয়ে হোটেলের কাউন্টারে নাম লেখা হয় তখন সেখানে নিজের ন্যাশনালিটি লিখতে হয় না? বাড়ির পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হয় না? ফোন নাম্বার রেজিস্টার করাতে হয় না? তো হবে। আচ্ছা, অনন্ত মহারাজের আলাদা রাজ্যের দাবি দলবদলু হচ্ছেন কি অনন্ত মহারাজ? কি মনে হচ্ছে? আমরা তো জানলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা আধ্যাত্মিক বৈঠক হয়েছে, এটা আমার মনে হয়েছিল। মুখ্যমন্ত্রীর বৈঠকের পরে উনি আবার রাজ্যভাগের নতুন রাজ্যের দাবি করছেন। কি কথা হয়েছে দুজনের মধ্যে তো বলতে পারবো না। সেটা জানা গেছে 2013 সালে 60 লক্ষ টাকা আসে, 2 বছরের মধ্যে 20 লক্ষ টাকা তিনি ফেরত দেন। হিন্দি ছবি তৈরি করার জন্যই এই টাকাটা দেওয়া হয়েছিল, সেই ছবি মুক্তি পায়নি। তাহলে কি কালো টাকা সাদা করার জন্য এই সিনেমা ব্যবহার করেছিল? এই মুহূর্তে আমার পকেটে 120 টাকা আছে। আমি এত কোটি কোটি টাকা হিসেবে যেতে রাজি নই, আর মানুষেরও খুব একটা বেশি আগ্রহ নেই। এখন যেখানে সব পর্যায়ে চলে গেছে 50 কোটি, 100 কোটি, 200 কোটির গল্প চলছে। 20,000 কোটি টাকা ফরেস্ট কোম্পানির মধ্যে দিয়ে মানুষের চাল ডাল চুরি করে পাঠিয়ে দেওয়া হলো বিদেশে। শঙ্করাঢ্য কাজ করে দিল জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে। তারপর কোথা থেকে 60 লাখ 20 লাখের গল্প, এ নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই। টলি থেকে টাকা ঢুকছে, কালো টাকা ঢুকছে সাদা করার জন্য। টলি ইন্ডাস্ট্রিতে কি কালো টাকা ঢুকছে, রেশনের কালো টাকা ঢুকছে সাদা হাওয়া করার জন্য? এটা আমরা কি করে বলবো? এটা তো আদালত বলতে পারে। পশ্চিমবঙ্গের চায়ের দোকান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তো আলোচনা একটাই, টাকা সর্বত্র ঘুরছে। আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী বলছেন নরেন্দ্র মোদী দেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। আবার আমরা একই সঙ্গে দেখছি যে চাউমিনের দোকান, তারাবার চেন বিশালভাবে খোলা হচ্ছে চারিদিকে। এত রেস্টুরেন্ট, এত মিষ্টির দোকান, কোথা থেকে টাকা আসছে, কে খাচ্ছে, কার টাকা এগুলো, এটাই তো মানুষ আলোচনা করছে। আচ্ছা, ভোট শেষে বিজেপি এবার রাজ্য ভোটের রিভিউ মিটিং নিয়ে বসছে। হ্যাঁ, ভোট শেষে এবার বিজেপি এবার রাজ্য ভোটের রিভিউ মিটিং নিয়ে বসছে।
ভোটে জিতলেও বসে, ভোটে হারলেও বসে, মিটিং তো মিটিংই করবে। বিজেপির রাজ্য সভাপতি কবে স্নান করবেন, সকালে করবেন কি সন্ধ্যাবেলা করবেন, সেটা নিয়েও যদি প্রশ্ন হয় তো আমাদের কিছু করার নেই। রিভিউ মিটিং হবে, সবসময় হয়। রাহুল গান্ধী প্রেস कॉन्फ्रेंस করে আজকে বললেন नीट पेपर और यूजीसी के नीट पेपर लीक हुए हैं। पेपर लीक का कारण भी बीजेपी के लोगों ने संस्थानों पर कब्जा कर लिया है। সংস্থাগুলির উপর বিজেপি যেহেতু কব্জা করে নিয়েছে, বিজেপির লোক বসিয়ে রেখেছে, তাই একবার পেপার লিক হচ্ছে। দাবি কংগ্রেসী যুবরাজ রাহুল গান্ধী। আমার মনে হয় ওনার কাউন্সিলিং এর প্রয়োজন আছে, কারণ উনি একটি শতাব্দী প্রাচীন রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে ৯৯টি আসন পেয়েছে দল। তিনি রাজীব গান্ধীর পুত্র, ইন্দিরা গান্ধীর নাতি, একটা ফ্যামিলির লিগ্যাসি বহন করছেন। একটু স্টেটমেন্ট করার সময় ভেবে চিন্তে করুন, আর না হলে তারই কারোর বয়োজ্যেষ্ঠ কারোর কোনো কংগ্রেসি নেতার কাছ থেকে একটু শিখুন। জয়েন্ট সেক্রেটারি কথা বলেছেন নেট ইউজিসি ক্যান্সেলেশন নিয়ে। 9 লাখ স্টুডেন্ট এই পরীক্ষায় অংশ নিয়েছিল পরশুদিন। যখনই ইউজিসির কাছে খবর আসে হোম মিনিস্ট্রি থেকে যে কিছু একটা সমস্যা তৈরি হয়েছে এই পরীক্ষায়, তারপরে বাতিল করার সিদ্ধান্ত হয়। তবে কি সমস্যা হয়েছিল তা সিবিআই তদন্তের কারণে। আপনারা আপনাদের প্রশ্নেরই উত্তর বলে দিচ্ছেন। আপনার প্রশ্ন থেকে অন্তত এটা পরিষ্কার হলো যে হোম মিনিস্ট্রির তরফ থেকে প্রথম বিষয়টিকে জানানো হয়, অর্থাৎ কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের বিচ্যুতি, কোনো ধরনের প্রাতিষ্ঠানিক লুট, কোনো ধরনের স্বজন পোষণ, কোনো ধরনের অনিয়ম যদি হয়ে থাকে সেটা নিয়ে কেন্দ্রীয় সরকার তৎপর আছে। ভারত সরকারের পক্ষ থেকে তৎক্ষণাৎ জানানো হয়েছে এবং অপরাধীদের যারা ধরা হয়েছিল সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একটা সরকার এইভাবে চলছে, আর এ রাজ্যে হচ্ছে যে চোর যাতে ধরা না পড়ে সেই জন্য তদন্ত বন্ধের দাবি করা হচ্ছে। এইটা বিবৃতি। এখন দেখা সামনে রাষ্ট্রপতির অভিভাষণ আছে 27 তারিখে, তারপরে সিপিআইএম এর পক্ষ থেকে, সিপিএম এর তো এখান থেকে প্রতিনিধি নেই, বিকাশবাবু যাবেন, তো ওখানে দেখা যাক গিয়ে যে এই সমস্ত দুর্নীতির বিষয়, শিক্ষা দুর্নীতি নিয়ে বিকাশবাবু কি বলেন, আর কংগ্রেসের যিনি প্রতিনিধি যাচ্ছেন মালদা থেকে নির্বাচিত হয়ে, তিনি কি বলেন তৃণমূলের উপস্থিতিতে। আমরা দুজনেরই বক্তব্য শোনার জন্য অপেক্ষা করব। ইস্টবেঙ্গল ক্লাব কিছুদিনের গতবার কার জন্য তৃণমূল কংগ্রেস ক্লাবের মতো আচরণ করেছে। আমি তো আবার বলছি, এটা ইস্টবেঙ্গল ক্লাবের লক্ষ লক্ষ সমর্থকের আবেগকে আহত করেছে। কারণ যে ক্লাবের ক্যাচ লাইন, যে ক্লাবের স্লোগান হচ্ছে ছিন্নমূল মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্ন, যারা তাদের ছিন্নমূল বানিয়ে দিয়েছিল আর যারা তাদের আবার প্রতিষ্ঠা করে দিয়েছিল 20শে জুন বিধানসভায় সেই ঐতিহাসিক প্রস্তাবের মধ্যে দিয়ে, ওরা সেটাকে অস্বীকার করে ওরা পয়লা বৈশাখের কথা বলেছে। একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম বানিয়ে দেওয়া হচ্ছে আজকে গোটা কলকাতার ময়দানকে। বিজেপি নীতিগতভাবে এর বিরোধিতা করছে। প্রত্যেকবার হাসপাতালে দেখা যাচ্ছে যে সরকারি জমি খালি জমি নেওয়ার জন্য তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, সংঘর্ষ হচ্ছে। পশ্চিমবঙ্গটা তৃণমূল কংগ্রেসের, আমার বাংলা, সুতরাং এই জমির ওপরে সম্পূর্ণ অধিকার আছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস সেই জমির অধিকার আছে এবং জমির শরিক দলের মধ্যে যেরকম পরিবারে মামলা মোকদ্দমা হয়, মারামারি হয়, সেই শরিকই গন্ডগোল। এটা মালিক সব তৃণমূল কংগ্রেস। হাওড়া ব্রিজটা আছে কিনা এগুলো কাগজপত্র খোঁজ নিয়ে দেখুন, পারলে ওটাকেও দিয়ে দেবে। এই যে বারে বারে শিক্ষা দুর্নীতি হচ্ছে, কেন্দ্র পদক্ষেপ নিচ্ছে, অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু ক্ষতিগ্রস্ত আলটিমেট ছাত্রছাত্রীই হচ্ছে, তাদের একটা রিয়াল নষ্ট হচ্ছে। কেউ তো ইচ্ছা করে, এই দুর্নীতি তো কেন্দ্রীয় সরকারের দুর্নীতি নয়। যদি কোনো বিচ্যুতি হয়ে থাকে, বিচ্যুতি বিভিন্ন ভাবে হয়। সরকার পরিচালনা করতে গিয়ে যদি কোনোভাবে কোনো জায়গায় কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, সরকার সেটাকে কারেক্ট করে এবং স্বাভাবিকভাবেই এতে সরকারের ভাবমূর্তি কিছুটা হলেও ধাক্কা খায় প্রথম অবস্থায়। পরে প্রকৃত চিত্র আজকে যেমন বোঝা যাচ্ছে। আর এই ধরনের কিছু মানুষ, একটা অর্বাচীনের মতো কিছু মানুষও বিবৃতিও চালু করে দেয়। কিন্তু
দিনের শেষে ক্ষতিগ্রস্ত হয় ছাত্রছাত্রী, তাদের অভিভাবক, তাদের পরিবাররা। সেটা যাতে না হয় সেই জন্য তৎক্ষণাৎ গৃহমন্ত্রক থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সিবিআই তদন্তের দাবি করা হয়েছে, পরীক্ষা বাতিল করা হয়েছে। কারণ এই সরকারের নেওয়া কোনো পরীক্ষায় মেধা প্রতারিত হবে না, কাউকে ধর্মতলায় বসে ধর্ণা দিতে হবে